একটা ক্লাস হয়েছে, তাই না? ওকে, আসো আমরা তাহলে শুরু করি। দেখো প্রথম প্রশ্ন যেটা, যে কোনো পদার্থের অণুগুলোর মধ্যে নিটবল শূন্য কখন হবে? একটু চিন্তা করে দেখো, মনে করো এখানে তোমার একটা পদার্থ আছে, তুমি এটাকে চাইলে টান দিয়ে বড় করতে পারো অথবা এরকম চাপ দিতে পারো। তো চাপ দিলে দেখা যাবে কি এটা বিকশিত হবে, আবার যদি তুমি টান দাও তখন দেখা যাবে যে মাঝখান দিকে আকর্ষণ করতেছে, ঠিক? এই জন্য এই দূরত্বটা মানে তুমি তার যতটুকু চেঞ্জ করবা সেটা যদি তার ব্যাসার্ধের সমান হয়, ব্যাসার্ধের সমান হওয়া মানে কি, যে তুমি আসলে তার কোনো চেঞ্জ করতেছো না, পদার্থ যেরকম ছিল সেরকমই আছে। মানে তুমি যদি ভেতরের দিকে চাপ দিতে তাহলে কত বিকর্ষণ, আর তুমি যদি দুই দিকে টান দিয়ে নিয়ে যেতা তাহলে আবার আকর্ষণ করতো, তাই না? সহজ জিনিস, এমনিতেই মনে রাখা যায়। তাহলে এটা একটু আর ইকুয়াল যদি r0 হয়, তার মানে আমি যদি ব্যাসার্ধের এই দূরত্বের কোনো পরিবর্তন না করি তখন নিটবল হবে, ঠিক আছে? এই হচ্ছে বেসিক। এবার দেখো যে এখানে আমাদের দুই রকমের বল আছে, একটা হচ্ছে আসঞ্জন বল আর একটা হচ্ছে সংশক্তি বল। কি কি বললাম দেখো, আসঞ্জন আর সংশক্তি। শুনো দেখো ভাই, আসক্তি আমাদের কার উপর হয়? অন্য মানুষের উপর বা অন্য জিনিসের উপর কিন্তু আমাদের আসক্তি হয়, তাই না? আসঞ্জন বলটা মনে রাখবা, যেটা হচ্ছে বিভিন্ন পদার্থের অণুর মধ্যে, বিভিন্ন পদার্থের মধ্যে। কিন্তু যদি বলে একই পদার্থের অণুর মধ্যে তখন হবে সংশক্তি বল, তখন হবে সংশক্তি বল। ওকে, তাহলে দেখো যদি নিজের মধ্যে থাকে, একটা নির্দিষ্ট পদার্থের মধ্যে যদি থাকে তখন হবে সংশক্তি বল, আর যদি বিভিন্ন পদার্থের অণুর মধ্যে থাকে তখন হবে আসঞ্জন বল। তাহলে দেখো আমাদের পরের কোয়েশ্চেনটাই হচ্ছে কি এটা, দেখো যে একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে কি বলে? তাহলে একই পদার্থ বললে সংশক্তি বল। তাহলে আসঞ্জন মনে রাখবা, কি বললাম বলো? আসঞ্জন হচ্ছে ভিন্ন ভিন্ন পদার্থ, ভিন্ন ভিন্ন পদার্থের মধ্যে কি বল? আসঞ্জন বল। আর যদি একটা নির্দিষ্ট পদার্থ বলে তখন হচ্ছে সংশক্তি বল। ওকে, আচ্ছা এবার আসো দেখো, এখানে আমাদের আরেকটা টপিক আছে স্পর্শকোণ। স্পর্শকোণ তোমাদের সিলেবাসে নাই, আছে? পড়ো নাই তো? পড়ছো? পদার্থের গাঠনিক ধর্ম সপ্তম। ওকে, দেখো স্পর্শকোণ জিনিসটা কি, মানে মনে করো তোমার এখানে হচ্ছে কি, ধরো পানির গ্লাস ছিল, মানে একটা গ্লাস, নরমাল গ্লাস, এটার মধ্যে তুমি পানি রাখছো। তো তুমি পানি রাখলে নরমালি দেখবা কি, যে পানিটা কিন্তু এরকম একটু অবতল হয়ে থাকে। খেয়াল করছো কখনো যে এই যে এটাকে বলে লোয়ার মিনিসকাস? তোমরা যখন ওই যে ল্যাবরেটরি রসায়ন পড়ছো ওখানে দেখবা যে আমরা সবসময় হিসাব করার জন্য এই যে লোয়ার মিনিসকাস দিয়ে মানটা হিসাব করি বুলেটের ক্ষেত্রে। তো পানিটাও কিন্তু এরকম একটু অবতল হয়ে থাকে। তোমরা কেউ পারদ ভাঙছো থার্মোমিটারে ছোটকালে? ভাঙছো না? থার্মোমিটার ভাঙছো না? ভাঙলে যে পারদ বের হয়, পারদ গুলা কিন্তু এরকম গোল্লা গোল্লা হয়ে থাকে। মাটি যেরকম বেঞ্চের সাথে বা মাটি কোথাও কি বলি সরি পানি কোথাও পড়লে যেরকম মিশে যায়, পারদ কিন্তু এভাবে মেশে না। হ্যাঁ, পারদ কিন্তু এরকম গোল্লা গোল্লা হয়ে থাকে। সেটা জিনিসের মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে কি, দেখো এই যে কাচের থেকে পানির কিন্তু ঘনত্বটা কম, ঠিক কিনা? পানির ঘনত্ব তো কাচের চেয়ে কম, যার জন্য পানিটা এরকম অবতল আকৃতির হয়ে থাকে। পারদের কথা চিন্তা করো, পারদ থেকে বেশি, এই জন্য পারদটা উঁচু হয়ে থাকে। তো তুমি যদি গ্লাসের মধ্যে পারদ রাখো তখন দেখবা যে এটা এরকম হয়ে থাকবে, আর যদি পানি রাখো তখন দেখবা অবতল হয়ে থাকবে। তাহলে দুইটা জিনিস আমাদের একটু পড়তে হবে। হচ্ছে দেখো যে কাঁচ আর পারদ, এই যে আমি এতক্ষণ এত কথা বললাম যে পারদের বেলায় পৃষ্ঠটা থাকবে উত্তল, এবং যখন কারো পৃষ্ঠ উত্তল থাকবে তখন স্পর্শ কোণটা হবে স্থূলকোণ। ওকে, এই দুইটা তিনটা কথা একটু মনে রাখবা। আমি এখন ডিটেলস থিওরির মধ্যে যাচ্ছি না, বাট যেটুকু না জানলেই নয়, যে যেহেতু পারদের ঘনত্ব কাচের থেকে বেশি এই জন্য ওর পৃষ্ঠটা হবে উত্তল। কি বললাম? উত্তল। এবং যদি উত্তল হয় তখন তার মান কেমন হবে? স্থূলকোণ। ঠিক আছে, স্থূলকোণ। আর যদি এখানে অন্য কিছু বলতো যে কাঁচ আর পানি তার স্পর্শকোণ, তখন কি কোণ হবে? সূক্ষ্মকোণ। তখন কি কোণ হবে? সূক্ষ্মকোণ। তখন পৃষ্ঠ কি উত্তল হবে নাকি অবতল? অবতল। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, আসো। আচ্ছা, এরপরে দেখো এই যে ইয়ং এর গুণাঙ্কের মাত্রা সমীকরণ। তো আমরা জানি যে ইয়ং এর গুণাঙ্ক, আমাদের সূত্রটা কি ছিল? সূত্র ছিল যে এরকম, যে আমরা জানি ইয়ং এর গুণাঙ্ক হচ্ছে পীড়ন বাই বিকৃতি, তাই না? তো এখন বেসিক কথা যেটা, সেটা হচ্ছে যে তোমরা জানো যে বিকৃতির কিন্তু কোনো এককটা মাত্রা নাই, আছে? নাই তো। দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য অথবা প্রস্থ বাই প্রস্থ এরকম। তার মানে আমাদের পীড়নের যেটা একক বা মাত্রা হবে সেটাই হচ্ছে আমাদের ইয়ং এর গুণাঙ্কেরও মাত্রা। তো পীড়নের ক্ষেত্রে দেখো আমি এখানে লিখে রাখছি যে আমাদের পীড়ন মানে হচ্ছে কি, যে একক ক্ষেত্রফলে যতটুকু বল প্রযুক্ত হয়। ওকে, তো তুমি এখানে মানটা বসাই দিলে দেখো ভ্যালু চলে আসছে। এই অধ্যায়ে দুইটা তিনটা মাত্রা খুব ইম্পর্টেন্ট, বুঝছো? একটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক, তারপরে একটা হচ্ছে সান্দ্রতার গুণাঙ্ক। এগুলো আমরা সামনে দেখবো। ওকে, তাহলে এখান থেকে এটা গেল। এই যে দেখো নিচে আছে সান্দ্রতার গুণাঙ্ক। আচ্ছা ভাইয়া, সান্দ্রতা জিনিসটা আসলে কি? দেখো সান্দ্রতা মানে মনে করো যে একটা কঠিন বস্তু যখন
ঘর্ষণ যে কাজটা করে একটা কঠিন পদার্থের ক্ষেত্রে, যে আমি ধরো এখান দিয়ে হাত সরাচ্ছি, তো এখানে যে আমার একটা ফ্রিকশন আছে, ঘর্ষণ আছে, তো সেম ভাবে তরল পদার্থের কিন্তু যেটা লেয়ারের মাঝখানে একটা ঘর্ষণ বলের মতো কাজ করে, সেটারই নাম হচ্ছে সান্দ্রতা। মানে তুমি চিন্তা করে দেখো যে তুমি এটা এই জায়গাটায় মনে করো পানি ঢেলে দিলা, তো পানিটা যেভাবে ছড়াবে এখানে যদি তুমি মধু ঢেলে দাও বা কেরোসিন ঢেলে দাও সেভাবে কিন্তু ছড়াবে না, কারণ ওর ক্ষেত্রে একটা তল থেকে আরেকটা তলের মধ্যে আকর্ষণটা কিন্তু বেশি থাকে। এটাকে বলে হচ্ছে সান্দ্রতা। কি বলে? সান্দ্রতা। তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে ঘর্ষণ যে কাজটা করে, তরলের ক্ষেত্রে কাজটা করে সান্দ্রতা। মনে থাকবে? সান্দ্রতা। তো এখানে দেখো সান্দ্রতার গুণাঙ্কের একক কি, আমি এভাবে পড়তাম, দেখো নাসিম -2, ঠিক আছে? ওই ভালো মতো মনে রাখার দরকার নেই, এমনি মনে রাখো। দেখো নাসিম -2, এটাই মনে রাখা, এটা পরীক্ষায় আসবে। হ্যাঁ, এই যে দেখো নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, বাংলায় পড়বা নাসিম -2, ঠিক আছে? ওকে, আসো এরপরে দেখো যে এখান থেকে আমাদের, আচ্ছা যদি এটার তোমার মাত্রা বের করতে বলতো, পারতা না, তাহলে দেখো মনে করো তুমি শুধু একক জানো কিন্তু মাত্রা জানো না, তাহলে আমরা কিভাবে বের করতে পারি? যে ধরো আমরা জানি যে নিউটনের জন্য আমাদের মাত্রা কি হয়, mLt ইনভার্স 2, তাই না? ma বলের জন্য যেটা, নিউটনের জন্য যেটা। তারপরে দেখো সেকেন্ড আছে, তার মানে আরেকটা টি। তারপর দেখো মিটার ইনভার্স 2, তার মানে আমরা লিখতে পারি l ইনভার্স 2। ওকে, তাহলে ক্যালকুলেশন করলে কি আসে দেখো, ml ইনভার্স 1 আর টি এর পাশে আছে -2, এর পাশে আছে +1, তাহলে টি ইনভার্স 1। তাহলে তখন কিন্তু চেহারাটা আসে এরকম, বুঝছো? এই যে দেখো m ইনভার্স 1 টি ইনভার্স 1, অনেক সুন্দর একটা শেপ, এবং এই দুটো পরীক্ষায় অহরহ সব সময় আসে। হ্যাঁ, সান্দ্রতার গুণাঙ্কের একক। আমার বেলায় যখন গুচ্ছ হয়েছিল তখন এই প্রশ্নটা আসছিল যে সান্দ্রতার গুণাঙ্কের মাত্রা কি। তাহলে দেখো ml ইনভার্স 1 টি ইনভার্স 1, আর যদি একক বলে তাহলে নাসিম -2। মনে থাকবে? ওকে, ঠিক আছে। এখানে দেখো আমাদের এই যে এত মিটার দৈর্ঘ্য এবং এত ক্ষেত্রফল বিশিষ্ট তারের দৈর্ঘ্যে 10% বৃদ্ধি করতে প্রযুক্ত বল কোনটা? আচ্ছা, আমি এই ম্যাথগুলো করে রাখছি কি, যাতে সবগুলো ম্যাথ আমার আসলে সলভ করতে গেলে অনেক সময় চলে যায়। একটা ক্লাস দেখা যায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লেন্থ হয়ে যাবে, এত বড় ক্লাস তো আর নেওয়া পসিবল না, তাই না? আমি বলে দিচ্ছি, তোমরা একবার বাসায় যে করে ফেলো। এটা দেখো দৈর্ঘ্য দেয়া আছে, ক্ষেত্রফল দেয়া আছে, বলছে হচ্ছে কি যে দৈর্ঘ্য এতটুকু বৃদ্ধি করতে হবে। এখন আসলে বলতে চেষ্টা করি যে বৃদ্ধি বলতে আসলে কি বোঝাচ্ছে। বৃদ্ধি বলতে বোঝাচ্ছে যে আমার L2 - L1 ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্যের পরিবর্তন বা আদি দৈর্ঘ্য, এটা হচ্ছে 10%। তো 10% কে যদি আমরা দশমিকে কনভার্ট করি, মানে 10/100 করলে আমাদের মান আসে হচ্ছে 0.1। ওকে, তো আমরা সূত্র যেটা ছিল যে পীড়ন ইকুয়াল, আমরা জানি স্থিতিস্থাপক গুণাঙ্ক বিকৃতি, তাই তো? মানে স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে হচ্ছে পীড়ন বাই বিকৃতি। তো সেখান থেকে ধরো আমাদের এখানে মান চাইছে কিসের, বলের। তাহলে আমরা যদি শুধু এফটাকে আলাদা করতে চাই, তাহলে দেখো একদম সূত্রটা গুণ করে দিলে এরকম ফরম্যাট আসে, এবং এই ফরম্যাটটা সবসময় মনে রাখবা। দেখবা ম্যাক্সিমাম কোশ্চেনে তোমার বল জানতে চায়, তাহলে তোমার সূত্রটা সহজে মনে রাখবা যে এ ওয়াই ইন্টু বিকৃতি। এই শেপটা মনে রাখলে দেখবা এই অধ্যায়ের ম্যাক্সিমাম ম্যাথ তোমার সলভ হয়ে গেছে। তাহলে কি কি বললাম দেখো, প্রথমে ক্ষেত্রফল, তারপরে হচ্ছে গিয়ে তোমার স্থিতিস্থাপক গুণাঙ্ক, যে মানটা দেয়া আছে এখানে, এবং তারপর হচ্ছে বিকৃতি। তাহলে দেখো যে ক্ষেত্রফলের মান দেখো মিলিমিটার স্কয়ার, ভাইয়া 1 মিলিমিটার মানে হচ্ছে 10⁻³ মিটার, 10⁻³ মিটার। তাহলে যখন মিলিমিটার স্কয়ার বলবে তখন 10⁻³ তার উপর স্কয়ার হবে, ঠিক কিনা? তাহলে তখন হবে হচ্ছে 10⁻⁶। এলমান, তুমি এত দেরি করে এসছো কেন? আরে আচ্ছা, তাহলে দেখো এই যে আমি কি বললাম যে মিলিমিটার স্কয়ার মানে হচ্ছে 10⁻⁶। ওকে, তাহলে আমাদের ক্ষেত্রফলের মান দেয়া আছে দেখো 10⁻⁶। এরপরে আমাদের এই যে স্থিতিস্থাপক গুণাঙ্কের মান, এই যে 2 × 10⁻11 বসাই দিলাম, ঠিক। এবং তারপরে লাস্ট হচ্ছে কি আমরা বিকৃতির মানটা বসাই দিলাম। তো দিলে আমাদের যে ভ্যালু আসবে, এটা কিন্তু হাতেই চাইলে করা যায়। ধরো 2 নিলাম, ও পাশে হচ্ছে 10⁻⁻1, তাহলে চিন্তা করো পজিটিভ হচ্ছে 11 আর মাইনাস হচ্ছে 6 আর 1 7, তাহলে 7 আর 4 11, ঠিক কিনা? তাহলে এই টাইপের ম্যাথ কিন্তু তোমাদের মেডিকেল আসতে পারে, যেগুলো তুমি হাতে চাইলে করতে পারবে। ওকে, আচ্ছা, তাহলে এই ফরম্যাটটা একটু মনে রাখবা, যে যখনই বলের কথা বলবে আমি ডিরেক্ট ধরে ক্ষেত্রফল, তারপরে স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং তার সাথে বিকৃতিটা ডিরেক্ট গুণ করে দিব। ওকে, তাহলে তোমার ওই 2-3টা লাইন এক্সট্রা করা লাগবে। আচ্ছা, আসো আমরা সামনের দিকে যাই। ওকে, দেখো এটা তো তোমাদের আগেই পড়া জিনিস। এই যে স্থিতিস্থাপক সীমার মধ্যে আকার পীড়ন এবং আকার বিকৃতির অনুপাতকে কি বলে আমরা জানি, দৃঢ়তার গুণাঙ্ক বা ক্রিন্তন গুণাঙ্ক যেটাকে বলে। ওকে, আর যদি দৈর্ঘ্যের অনুপাত বলা থাকতো যে দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, তাহলে আমরা বলতাম ইয়ং এর গুণাঙ্ক। কি বলতাম? ইয়ং এর গুণাঙ্ক। আচ্ছা, তাহলে আর একটু আগে আমরা শিখে আসলাম যে ইয়ং এর গুণাঙ্কের মাত্রা বা একক, এটা হচ্ছে কিসের একক? পীড়নের। কার? পীড়নের, তাই না? আচ্ছা, এবার দেখো আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে আমরা জানি সংনম্যতা। আর যদি এভাবে বলতো যে আয়তন গুণাঙ্কের অপর নাম কি, তখন কি বলতাম?
অসংনম্যতা। কি বলো? অসংনম্যতা। তাহলে খেয়াল করো, যদি বলে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কি, তাহলে সংনম্যতা। আর যদি আয়তন গুণাঙ্কের অপর নাম কি, তখন বলবা অসংনম্যতা। বোঝা গেল? এমসিকিউটা কিন্তু একটু পরেই দেখবা যে সামনের দিকে আছে, ঠিক আছে? পিডিএফ দিয়ে দিবানি গ্রুপে, সমস্যা নেই। তাহলে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে আমরা কি বলছি? সংনম্যতা। আর যদি বলে আয়তন গুণাঙ্কের অপর নাম কি, অসংনম্যতা। ওকে, অপর নাম লিখতে হয়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে, আসো সামনের দিকে যাই। ভাই দেখো পয়জনের অনুপাত, হ্যাঁ এটা পরে পড়বানি, আমরা এখান থেকে পড়বো না, পরে পড়বো। আচ্ছা এখানে দেখো পৃষ্ঠ টান আর পৃষ্ঠ শক্তি। ওই যে বললাম এই অধ্যায়ে তোমাদের এই টপিকগুলো তো মনে হয় নাই, পৃষ্ঠ টান পৃষ্ঠ শক্তি আছে নাই? একবার বলে দিই শুনো। এই যে আমরা চারিদিকে ধরো পানির যে বাবল গুলো দেখি, এগুলো সবসময় গোল গোল আকৃতির হয় না? সাবানের গেজা কিরকম হয়? গোল হয়। ছোটকালে যেগুলো ফুলাইতে কেমন হয়? গোল হয়। তো আমার ওই আমি যেদিন প্রথম পড়লাম সেদিন ওই আমার স্যার এভাবে বলছিল জিনিসটা, যে এই বাবল গুলা গোল না হয়তো ত্রিভুজ চতুর্ভুজ বিভিন্ন রকম হইতে পারতো, গোল কেন হচ্ছে? পৃষ্ঠটানের জন্য। পৃষ্ঠটানের মূল কাজ কি জানো? মূল কাজ হচ্ছে যে কোনো একটা জিনিসের ক্ষেত্রফল সবচেয়ে কম রাখা। এবং আমাদের যে প্রকৃতি, সে আসলে ডিসাইড করলো কি, যে একটা বস্তু যখন গোলাকার থাকে তখন তার ক্ষেত্রফল থাকে সবচেয়ে কম। এই জন্য কিন্তু বাবল গুলা বা পানির ফোঁটা, পারদের ফোঁটা যাই বলো, সবকিছু গোল গোল হয়। তাহলে কিন্তু দেখতে যে 4 কোণা 3 কোণা এরকম হইতো, বুঝছো? তো এই ধর্মটাকে বলে হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটানের জন্যই গোলাকার হয়। তো আরেকটা হচ্ছে পৃষ্ঠ শক্তি, বুঝছো? তো আমি দুইটা জিনিস একটু বলি। পৃষ্ঠটান মানে হচ্ছে যে মনে করো পানির উপরে একটা এরকম একটা আছে, জিনিসটাকে আমি যদি পানির উপরে রাখি তাহলে বল ফিল করবে, সেটা হচ্ছে পৃষ্ঠটান। তার মানে আমি লিখতে পারি F/L, এটা হচ্ছে পৃষ্ঠ টান। কি বললাম? এটা পৃষ্ঠ টান, পৃষ্ঠটান। তাহলে এটার একক কি আসে ভাইয়া? নিউটন পার মিটার। নিউটন পার মিটার, দেখা যাচ্ছে না? নিউটন পার মিটার। নিউটন পার মিটার কিন্তু আরো একটা রাশির একক আছে। কি একক বলো তো? স্প্রিং ধ্রুবক, তাই না? স্প্রিং ধ্রুবক তোমরা পড়েছো না, যে F/x, F/x, তাহলে এখানেও সেই নিউটন পার মিটার। হ্যাঁ, দুইটা একক কিন্তু একসাথে মনে রাখবা। ওকে। আর পৃষ্ঠ শক্তি জিনিসটা কি? পৃষ্ঠ শক্তি হচ্ছে যে তোমার একক ক্ষেত্রফল পরিবর্তনের জন্য যতটুকু কাজ করা লাগে সেটাকে বলা হচ্ছে পৃষ্ঠ শক্তি। সেটাকে কি বলে? পৃষ্ঠ শক্তি। হ্যাঁ, কিন্তু মজার ব্যাপার হচ্ছে গিয়ে যে এই দুইটা রাশিকেই সমান বলা হয়। হ্যাঁ, পৃষ্ঠটান আর পৃষ্ঠ শক্তি দুইটা আসলে সমান রাশি পরম শূন্য তাপমাত্রায়। কি বললাম? পরম শূন্য তাপমাত্রায় পৃষ্ঠটান আর পৃষ্ঠ শক্তি সমান রাশি। তার মানে ERT এর মান সমান, কিন্তু বাকি সকল ক্ষেত্রে পৃষ্ঠ শক্তির মানটা হবে পৃষ্ঠ টানের থেকে বেশি। ঠিক আছে? শর্টের বাইরের কথাই তো একটু কষ্ট হয়ে যাচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? সমস্যা নেই, একটু। তাহলে কি কি বললাম দেখো, পৃষ্ঠ টানের ক্ষেত্রে আমরা এককটা শিখলাম, যে পৃষ্ঠ টানের একক কি বলো? নিউটন পার মিটার। বলো সেতু কি? পৃষ্ঠ টানের একক কি? নিউটন পার মিটার। আর পরম শূন্য তাপমাত্রায় পৃষ্ঠ টানের পৃষ্ঠ শক্তি সমান। ঠিক আছে? আচ্ছা আসো আমরা সামনের দিকে যাই। ওকে, আচ্ছা এইখানে দেখো যে আমাদের এই যে একটা তারের কথা বলা আছে, যে এত দৈর্ঘ্য এত ব্যাস বিশিষ্ট তারে এতটুকু ভর চাপালে এত প্রসারিত হচ্ছে, তার সঞ্চিত শক্তির পরিমাণ কত? এই এমসিকিউটাতে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে যে এখানে 1000 কেজি দেয়া, এটা 100 কেজি হবে, তাহলে তোমার অ্যান্সার মিলবে না। আর সেকেন্ড কথা হচ্ছে এখানে জি এর মান 10 ধরে করবা, তাহলে দেখবা যে মিলে গেছে। সেখানে দুইটা জিনিস একটু বলি, দেখো এখানে মোট সঞ্চিত শক্তি। তো মনে করো তোমার কাছে এই যে এফ দৈর্ঘ্যের একটা জিনিস ছিল, হ্যাঁ, বা এখানে একটা বস্তু ছিল, বুঝছো? তো তুমি কি করছো? এটার উপর এফ পরিমাণ বল প্রয়োগ করছো। এফ পরিমাণ বল প্রয়োগ করার পরে সেটা দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে এল পরিমাণ। এই যে এতটুকু মনে করো দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, তাহলে তার মোট সঞ্চিত শক্তি হচ্ছে এই বল কিন্তু তুমি যে দৈর্ঘ্যের পরিবর্তনটা করলে সেটা। এটা হচ্ছে মোট সঞ্চিত শক্তির সূত্র। কি বললাম? মোট সঞ্চিত শক্তির সূত্র। কিন্তু যদি বলতো একক আয়তনে সঞ্চিত শক্তি, তখন কিন্তু আমাদের সূত্র ছিল আরেকটা, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তোমরা পড়েছো নিশ্চয়, তাই না? এই সূত্রটা তো পরিচিত হওয়ার কথা। ওকে, এটা কিন্তু ছিল হচ্ছে কি আমাদের একক আয়তনে। যদি বলে একক আয়তনে মানে মোট শক্তির পরিমাণ কত, তখন তুমি এই সূত্রটা দিবা, যে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, সামনে দেখবো। আর যদি বলে এমনি মোট শক্তি কত, তখন তুমি বল এবং তার সাথে দৈর্ঘ্যের যে পরিবর্তন হয়েছে সেটা গুণ করে দিবে। ওকে, তাহলে এখানে খেয়াল করো যে আমাদের এই যে এফ এর মান, এই যে আমাদের এম ইন্টু জি, এম এর মান দেয়া আছে হচ্ছে 100 কেজি, আর জি এর মান ধরো 10 বসায় দিলাম। ওকে, এই আর এখানে এই যে আমাদের ডেল এল মানে কতটুকু পরিবর্তন হয়েছে, দেখো 0.3 মিলি। একটু আগে আমি পাশে বলে আসলাম যে 1 মিলিমিটার মানে 10 টু দি পাওয়ার কত? -3 মিটার। 1 মিলিমিটার মানে কত? 10 টু দি পাওয়ার
3 মিটার। হ্যাঁ, তাহলে এটা গুণ করে দিলে আমাদের এখান থেকে অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, আচ্ছা আসো আমরা সামনের দিকে। কিন্তু বই সবাই সলভ করে ফেলবা, ওকে? যারা বই আনো নাই বাসায় যে এটা দেখে দেখে সুন্দর করে সলভ করবা। আচ্ছা ওকে, এখানে দেখো আবারও একটা সেম কোশ্চেন। হ্যাঁ, যে এই যে একটা গোলক তরলের ভেতর দিয়ে পড়ছিল, এই থিওরিটা একটু বলে দিই। শুনো, মনে করো তোমার কাছে এখানে একটা এরকম পানির পাত্র ছিল, এটার ভেতর দিয়ে বল মনে করো পড়তেছে। তো চিন্তা করে দেখো, বল কিন্তু ধুম করে সাথে সাথে পড়ে যাবে না নিচে, হবে একটু তো সময় লাগে না পড়তে? সময় কেন লাগে? কারণ মানে বল তো নিজে একটা, মানে পানি তো ওর উপরে একটা বল দেয়, যেটাকে তোমরা প্লবতা বলো, পড়ছো না ছোটকালে? প্লবতা, যে সবসময় ভাষায় রাখতে চায়। আর বলেরও নিজের একটা বল আছে, বুঝছো? এই বলটাকেই বলে হচ্ছে সান্দ্র বল। হ্যাঁ, তো সান্দ্র বলের একটা রাশিমালা আছে, একটু মনে রাখতে হবে, এরকম 6 পাই ইটা ভি। কি বললাম একবার বলো? 6 পাই আর ইটা ভি। আবার বলো 6 পাই আর ইটা ভি। এটা হচ্ছে আমাদের সান্দ্র বল। হ্যাঁ, যে একটা বস্তু এরকম যখন পড়তে থাকে, এই প্লবতার বিপরীতে তার যে বল কাজ করে তাকেই বলে হচ্ছে সান্দ্র বল। এটা আর কি একটু মনে রাখবো। সেখানে খেয়াল করো, আমাদের এই যে মানগুলো দেয়া আছে, দেখো ব্যাসার্ধ দেয়া আছে 200 মিলিমিটার। সো আমরা লিখলাম 200 × 10⁻³ ওকে। পায়ের মান তো যা আছে তাই। হ্যাঁ, এরপর দেখো তোমার আর কি কি ভ্যালু দেয়া আছে, যে বেগের মান দেয়া আছে, এতটুকু প্রান্ত বেগ নিয়ে পড়ছে যে ভি। তাহলে ভি এর মানটা তুমি এখানে বসায় দিলা। তারপরে দেখো সান্দ্রতাঙ্ক বা এই যে ইটা, সান্দ্রতাঙ্ক আমরা একটু আগে পড়ে আসলাম না? সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতার গুণাঙ্ক পড়লাম, মনে আছে? এটার একক কি বলেছি বলো তো? -2, তাই না? একটু আগে বলে আসলাম, নাসিম -2। হ্যাঁ, নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। বুঝছো? এই হচ্ছে কি আমাদের করা। ওকে, তাহলে এখানে তুমি ক্যালকুলেশন করলে অবশ্যই মান পেয়ে যাবে। ঠিক আছে, আসো সামনের দিকে যাই। আচ্ছা, এই দেখো তোমরা একটু আগে যেটা বলতেছিলাম, যে আমাদের তরলের বিভিন্ন স্তরের মধ্যে যে ঘর্ষণ বলটা কাজ করে তাকে কি বলে? সান্দ্রতা। এখানে খেয়াল করো, বলেছে যে ধর্মের ফলে, যে ধর্মের ফলে। যদি বলতো যে বলের ফলে, তখন কিন্তু আমরা অ্যান্সার দিতাম সান্দ্রতা বল, কিন্তু যেহেতু ধর্ম বলছে এই জন্য আমরা অ্যান্সার দিব কোনটা? সান্দ্রতা। ক্লিয়ার? তুমি বই আনোনি বাবা আরে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, সান্দ্রতা। ওকে, আচ্ছা আবারও দেখো, এই যে সেম, আমি তোমার একটু আগে বলে আসলাম না, যে যখনই এরকম কোনো ম্যাথে দেখবা যে বলের প্রয়োজন বলতেছে, তখন আমি কি বলছি, যে সূত্রটা আমরা এরকম দিব, a × y × বিকৃতি। তাহলে ডিরেক্ট আমাদের অ্যান্সার চলে আসতেছে। ওকে, তাহলে এখানে দেখো সেন্টিমিটার স্কয়ার। তো সেন্টিমিটারের ক্ষেত্রে জানি যে 1 সেন্টিমিটার মানে 10⁻²। তাহলে এটা স্কয়ার করলে 1 সেন্টিমিটার স্কয়ার হয়ে গেল। এই যে আমরা ক্ষেত্রফলের মান বসাইলাম, এখানে এই যে আমাদের y এর মান দেয়া আছে। ওই শোনো, y এর মান না দেয়া থাকলে এই মানটা অটো ধরে নিবা, বুঝছো? 2 × 10⁻11 এটা ধরে ডিরেক্ট করে দিবা। তাহলে এই যে মনে করো করলাম, এবং লাস্টে হচ্ছে কি আমাদের বিকৃতি কতটুকু হয়েছে দেখো। এটা তো তোমরা পারো, যে যদি 10 এ কাউকে দ্বিগুণ করা হয়, তাহলে কিন্তু তার বিকৃতি হয় 1, তাই না? কারণ আমাদের বিকৃতির পরিচয় কি, যে শেষ দৈর্ঘ্য বিয়োগ আদি দৈর্ঘ্য ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। তাহলে মনে করো যে আমার দৈর্ঘ্য ধরো দ্বিগুণ করছি না, তাহলে মনে করো এখন হইছে 2l1 - l1 ডিভাইডেড বাই l1। ঠিক? তাহলে আমার অ্যান্সার আসছে কত? l1/l1 মানে 1, তাই না? তাহলে সবসময় খেয়াল রাখবে এটা যে দ্বিগুণ মানে কিন্তু বিকৃতি 1। এগুলো তো বেসিক জিনিস। আচ্ছা ঠিক আছে, এখান থেকে মান বের করলে দেখো এটাও কিন্তু হাতে করা যায়। তাহলে দেখো 2 আর এর পাশে আছে মনে করো এই যে কত কত জানি ছিল 10⁻⁴। তাহলে যে দেখো 11 থেকে 4 বাদ দিলে থাকবে হচ্ছে 7। তাহলে যে ম্যাথগুলো এরকম দেখে দেখে হাতে করা যায় সেগুলো মেডিকেল পরীক্ষায় চলে আসতে পারে। ঠিক আছে, আর যেগুলো ক্যালকুলেটর লাগবে ওগুলো আশা করা যায় আসবে না। ওকে, হ্যাঁ দেখো এটা তোমাকে আমি বলে আসছি একটু আগে, যে পৃষ্ঠ শক্তি এটা মানে হচ্ছে একক ক্ষেত্রফল পরিবর্তন করতে কতটুকু কাজ করা লাগে। তাহলে দেখছো এটারও কিন্তু একক সেই নিউটন পার মিটার। একটু আগে বললাম না যে পৃষ্ঠ টান আর পৃষ্ঠ শক্তি সমান, বললাম কিনা? যে ইআরটি সমান কোন শর্তে বলো তো? পরম শূন্য তাপমাত্রায়, পরম শূন্য তাপমাত্রায়। আর বাকি সকল ক্ষেত্রে ই এর মান টি এর থেকে বেশি, ই এর মান টি এর থেকে বেশি। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে শক্তির একক নিউটন পার মিটার। আচ্ছা এখানে দেখো, এই যে দেখো কঠিনের ঘনত্ব চলো দেখো, কঠিনের ঘনত্ব তরলের ঘনত্বের মধ্যে কি সম্পর্ক হলে স্পর্শকোণ কি হবে, এরকম হাবিজাবি কথা বলা। আমি তোমার শুরুতেই বলছিলাম, বুঝছো? কঠিন মানে হচ্ছে মনে করো যার গ্লাস, সে গ্লাসটা মনে করো কাচের, গ্লাসটা কাচের। হ্যাঁ, এখন এই তরলটা যদি পানি হয় তাহলে আমাদের কোণ হবে কেমন? সূক্ষ্মকোণ। কোণ হবে কেমন? সূক্ষ্মকোণ। আর যদি পারদ হয় মানে যার ঘনত্ব কাচের থেকে বেশি, তখন কি কোণ হবে? স্থূলকোণ। এই দুইটা কথা তো শিখছি। ওকে, তাহলে এখানে দেখো এল মানে হচ্ছে লিকুইড, এস মানে হচ্ছে সলিড। হ্যাঁ, তাহলে যদি আমাদের লিকুইডের ঘনত্ব বেশি হয়, মানে পারদের ক্ষেত্রে, পারদ তো একটা তরল জাতীয় পদার্থ, পারদের ঘনত্ব যদি কাচের থেকে বেশি হয় তখন আমাদের কোণের মান হবে স্থূলকোণ, 90 ডিগ্রির চেয়ে বেশি।
আর যদি খেয়াল করো যে যদি সলিড বা কঠিনের ঘনত্ব বেশি হয়, মানে যে গ্লাস আর পানির ক্ষেত্রে, তখন তো কাচের ঘনত্ব বেশি, তখন আমাদের কোনটা হবে সূক্ষ্মকোণ। ওকে, তাহলে আমরা এখানে কোনটার সাথে মিল আছে, এই যে কোনটা, এই যে রো এস বড় হবে রো এল এর চেয়ে, তাহলে এই যে আমাদের থিটার মানটা 90 ডিগ্রির চেয়ে ছোট। ঠিক আছে, এই যে আমাদের ঘ নাম্বারটা মনে হয় ঠিক আছে। ঠিক আছে, এই যে রো এসটা যদি রো এল এর চেয়ে বড়, তার মানে সলিড বা কাচের ঘনত্ব থেকে, এই জন্য আমাদের এই মানটা হচ্ছে সূক্ষ্মকোণ। এবং যদি সূক্ষ্মকোণ হয় তাহলে পৃষ্ঠটা কেমন হয়, উত্তল নাকি অবতল, মনে আছে? অবতল। অবতল এখানে লিখে রাখো একটু, সূক্ষ্মকোণ হলে অবতল, আর যদি স্থূলকোণ হয় তাহলে হবে উত্তল। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, বুঝছো? আমি শর্টের বাইরে খুব বেশি কিছু পড়াচ্ছি না, জাস্ট যেটুকু দরকার সেটুকু না পড়লেই না, জাস্ট এটুকু পড়াচ্ছি। আচ্ছা আসো আমরা সামনের দিকে যাই। আচ্ছা এখানে দেখো এই যে উদ্দীপক পড়ে অ্যান্সার দিতে বলছে, তোমরা অ্যান্সার দিও। আমার উদ্দীপক লাগবে না, মেডিকেল পরীক্ষায় কখনো উদ্দীপক আসে না। আচ্ছা এই ভাই এই প্রশ্নটা একটু মুখস্থ টাইপের, বুঝছো? দেখো এই যে পানির উপরিতলে 0.5 মিটার লম্বা একটা তারকে টেনে তুলতে তার ওজন সহ সর্বাধিক এত বলের প্রয়োজন হয়, পানির পৃষ্ঠটান কত? হ্যাঁ, তো এইখানে আগে একটু বেসিক মেডিকেলের জন্য কিভাবে পড়বা সেভাবে বলি, যে তোমার প্রশ্ন যে কোনো জায়গায় যদি কখনো চলে আসে যে পানির পৃষ্ঠটানের মান কত, তুমি এই মানটা মুখস্থ বসায় দিবা, 72 × 10⁻³ মনে থাকবে? কি বললাম? তাহলে যেখানে তোমার কাছে মনে করো উপরে কিচ্ছু লেখে নাই, জাস্ট জানতে চাইছে যে পানির পৃষ্ঠটান কত, তখন তুমি এই মানটা বসাই দিবে, 72 × 10⁻³ আমাদের বই এভাবেই লেখা আছে। ঠিক আছে, আর যদি এই ম্যাথটা করতে চাও তাহলে দেখো আমরা যখন এরকম একটা অনুভূমিক তার বা একটা লাঠি নিয়ে কাজ করব, বুঝছো, তো তখন তার এই দুই দিকের দৈর্ঘ্যটা আমাকে হিসাব করতে হবে, যে এই পাশও ভিজবে এই পাশও ভিজবে, ভিজবে না? একটা তারকে তুমি যদি পানির, ধরে কলমটাকে আমি যদি পানির মধ্যে ফেলাই, ওর তো এই সাইডও ভিজবে এই সাইডও পানির মধ্যে ভিজবে, ভিজবে না? এই জন্য আমাদের লেন্থের ক্ষেত্রে কিন্তু 2l দিয়ে ভাগ করতে হয়, বুঝছো? 2l দিয়ে ভাগ করতে হয় আর কি, মানে দৈর্ঘ্যের দ্বিগুণ, এ পাশে একটা এই পাশে একটা। জটিল লাগতেছে? পড়ো নাই তো, মানে এই জন্য আর কি, বাট সমস্যা নেই, যেটুকু বুঝতেছে এই। তাহলে দেখো f/12, তাহলে এখানে যে আমাদের f এর মান দেয়া ছিল, আর 2 × l মানে হচ্ছে, দেখো l এর মান দেয়া আছে 0.5, হাফ, 2 দিয়ে গুণ করলে 1 হয়, তখন কিন্তু আমাদের ভ্যালু এটাই থাকছে। তাহলে আগে বেসিক কথা কি বললাম, যে যদি কখনো এমনি নরমালি প্রশ্ন করে যে পানির পৃষ্ঠটান কত, তখনও তুমি এই অ্যান্সারটাই দিবা, 72 × 10⁻³ বুঝছো? আচ্ছা এবার আসো অন্তবেগ। এই অন্তবেগ নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে গিয়ে দেখো, মনে করো যে আকাশ কত উঁচু থেকে বৃষ্টি যখন পড়ে, প্রত্যেকটা ফোঁটা, আমরা যে বৃষ্টিতে ভিজি, এই যে আমাদের দেবের একটা গান আছে না, রিমঝিমে ধারাতে, শুনছো না? আমার খুব ফেভারিট একটা গান, আমি সুযোগ পাইলে এই গানটা গাইতাম আগে, এখন আর গাই না। তো ওই বৃষ্টির ফোঁটা চিন্তা করো, এত জোরে জোরে, মানে ধরো উপর থেকে পড়তেছে, প্রত্যেক মুহূর্তে কিন্তু তার ত্বরণ বাড়ার কথা কত করে, 9.8 মিটার করে তার কিন্তু বেগ বাড়ার কথা, কথা না? অভিকর্ষ ত্বরণ তো। তো বৃষ্টির বেগ যদি অত বেগে আসলে শেষ পর্যন্ত পড়তো, তাহলে কিন্তু তোমার আবার একদম ছেদ করে দিয়ে চলে যেত, ঠিক কিনা বলো? কিন্তু তা কিন্তু যায় না। কেন যায় না জানো? কারণ এখানে একটা টার্ম আছে, নাম হচ্ছে অন্তবেগ বা প্রান্তবেগ। এই রাশিটা কি, মনে করো এটা হচ্ছে আমার মেঘ, এখান থেকে বৃষ্টি পড়তেছে, তো বৃষ্টি পড়তেছে, ত্বরণ হচ্ছে, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে ত্বরণ হচ্ছে ত্বরণ হচ্ছে ত্বরণ হচ্ছে, কিন্তু একটা মেঘে দেখা যাবে কি আর কোনো ত্বরণ হবে না, একটা বেগে আসার পর ও কনস্ট্যান্ট হয়ে যাবে, এবং সেই বেগে ও নিচ পর্যন্ত আসবে। তো এই যে বেগটা, এটাকে বলে প্রান্তবেগ। এবং যদি প্রান্তবেগ না থাকতো, বৃষ্টি কিন্তু তোমার এবারে একদম ফুটা করে দিয়ে চলে যেত। তো এই অন্তবেগ বা প্রান্তবেগের রাশিমালাটা একটু পড়তে হবে। হ্যাঁ, এখান থেকে সব মুখস্থ করা লাগবে না, একটু দেখো রাশিমালাটা একটু বড়, বুঝছো? আমি তোমাকে কিভাবে পড়াই দেখো, এভাবে পড়বা 2/9। হ্যাঁ, 2/9, নিচে হচ্ছে ইটা, ইটার পরিচয় মনে আছে? সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতার গুণাঙ্ক, সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতার গুণাঙ্ক একক কি? নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, বা নাসিম -2, নাসিম -2। আর মাত্রা মনে আছে যে দুইটাতেই -1 -1, ml ইনভার্স 1, t ইনভার্স 1, মনে আছে নাকি ভুলে যাচ্ছ? আচ্ছা ওকে, এবার দেখো তাহলে 2/9 এটা উপরে লিখবা r²g, মানে দেখো দুইটা জিনিসের সাথে সম্পর্ক অলরেডি আমরা ব্যাখ্যা করে ফেলেছি। একটা হচ্ছে যে প্রান্তবেগ সান্দ্রতাঙ্কের সাথে ব্যস্তানুপাতিক, এবং আরেকটা হচ্ছে ব্যাসার্ধের সাথে বর্গের সমানুপাতিক। হ্যাঁ, এবং লাস্টে দেখো লিখতে হচ্ছে রো এস মাইনাস রো এফ, এস মানে হচ্ছে সলিড, এফ মানে হচ্ছে ফ্লুইড। হ্যাঁ, তো দুইটা পদার্থ, মনে করো এখানে যদি এরকম কাচের গ্লাসের মধ্যে একটা মনে করো বল পড়তেছিল, তাহলে এই যে একটা হচ্ছে বলের ঘনত্ব, আরেকটা হচ্ছে এটার মধ্যে যে পানি ছিল পানির ঘনত্ব। হ্যাঁ, রো এস মাইনাস রো এফ, সলিড মাইনাস ফ্লুইড, কঠিন বিয়োগ তরল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সূত্র। ওকে, সো এখান থেকে দেখো তাহলে আমাদের এখানে ব্যাসার্ধের অনুপাত দেয়া আছে 1:2। প্রশ্নে বলেছে যে অন্তবেগের বা প্রান্তবেগের অনুপাত কত, যেটা আমরা একটু আগে দেখলাম
যে প্রান্ত বেগের সাথে আসলে ব্যাসার্ধের সম্পর্ক কেমন, বর্গের সমানুপাতিক। কেমন বলো, বর্গের সমানুপাতিক, বুঝছো? আর সান্দ্রতাঙ্কের সাথে সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক। সান্দ্রতাঙ্কের সাথে সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে এই যে আমাদের ব্যাসার্ধের এই যে 1:4। ওকে, আসো আমরা তাহলে সামনের দিকে যাই। ঠিক আছে, কঠিন লাগতেছে একটু? সি 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 কিছু কয়ও না। এই দেখো এবার সহজ সহজ প্রশ্ন। দেখো যে কোন মধ্যে আন্তঃনমিক আকর্ষণ বল সর্বনিম্ন হবে বায়বীয়। হ্যাঁ, এটা প্লাজমা দাগাই দিও না, কারণ ইসাক স্যার যা বলেছে তাই। মেডিকেল প্রশ্ন সলভ করার ক্ষেত্রে সবসময় মনে রাখবা ইসাক স্যার অনুশীলনীতে যা আনসার দিয়েছে আমরা তাই দাগাবো। তাহলে এখানে হচ্ছে বায়বীয়। আচ্ছা, এরপরে দেখো যে স্থূল স্পর্শ কোণ হবে তরলের মধ্যে কাচের নল ডুবালে স্থূল স্পর্শ কোণ হবে। তাহলে অবশ্যই এমন কিছু হতে হবে যার ঘনত্ব কাচের থেকে বেশি। ঠিক এরকম বলো আরো, তাই না? এখানে দেখছো, এই যে দেখো দেখো এই যে সবার এই যে পানি 1000 কম কাচের থেকে, এরা তো আরো 1000-এর চেয়েও কম। তাহলে এখানে দেখো একটা আছে সবচেয়ে বেশি 13.6 × 10³ তাহলে যেহেতু 4 ঘনত্ব কাচের থেকে বেশি, এজন্য তখন আমাদের কোণ কেমন হবে, স্থূল কোণ হবে। স্থূল কোণ হবে, কোণ হলে পৃষ্ঠটা কেমন হবে, উত্তল নাকি অবতল, উত্তল। ঠিক আছে, এই। আচ্ছা, এবার দেখো ইয়ং এর গুণাঙ্ক নিচের কোনটা? আমরা জানি ইয়ং এর গুণাঙ্ক হচ্ছে দৈর্ঘ্য নিয়ে সম্পর্ক, তাহলে দৈর্ঘ্য বিকরণ বাই দৈর্ঘ্য বিকৃতি। আচ্ছা আচ্ছা, এখানে দেখো আবার সান্দ্রতার গুণাঙ্ক গ্যাসের ক্ষেত্রে। হ্যাঁ, এটা বলে দিই, শুনো। এই সান্দ্রতার গুণাঙ্ক দুই রকমের জিনিস আছে। একটা হচ্ছে চিন্তা করো তরলের ক্ষেত্রে, মনে করো তরলের ক্ষেত্রে অণুগুলো এরকম 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 কাছে কাছে সবাই ছিল। তুমি যদি একে তাপ দাও তাহলে কি হবে বলো, এগুলো ছড়ায় ছড়ায় যাবে না, যাবে কিনা? তাহলে ওদের মধ্যকার আকর্ষণ বল কিন্তু কমে গেল। তার মানে তরলের ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে সান্দ্রতার মান হ্রাস পায়, সান্দ্রতার মান হ্রাস পায়। কিন্তু গ্যাসের ক্ষেত্রে আবার উল্টা। ঠিক আছে, গ্যাসের ক্ষেত্রে সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক। তাহলে এটা একটু মনে রাখবা যে গ্যাসের সান্দ্রতার গুণাঙ্ক তাপমাত্রার ক্ষেত্রে বর্গমূলের সমানুপাতিক। আর তরলের ক্ষেত্রে কি বললাম, কমে যাবে। তরলের ক্ষেত্রে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তরলের ক্ষেত্রে ব্যস্তানুপাতিক। আচ্ছা আসো আমি সামনের দিকে যাই। ওকে, এখানে দেখো এই যে আমাদের 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বুদবুদ সৃষ্টি করতে কৃত কাজ কত? এটা একটু ঝামেলার ম্যাথ। মানে জিনিসটা কি, এখানে হচ্ছে কি তোমার ওই বলের দুইটা পৃষ্ঠকে চিন্তা করতে হবে। যেরকম আমরা একটা লাঠির বেলায় দুইটা দৈর্ঘ্য চিন্তা করলাম, বাইরের দৈর্ঘ্য ভেতরের দৈর্ঘ্য। এই বলের বেলায়ও সেম, তোমার একবার ভেতরের পৃষ্ঠ নিতে হবে, একবার বাইরের পৃষ্ঠ নিতে হবে। সেই দুইটা পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 4πr² × 2। হ্যাঁ, দুইটা ক্ষেত্রফল × 2 করলে তখন হচ্ছে কি তুমি অ্যানসার পাবা। এই আর কি। থাক ভাইয়া, এত জটিল জিনিস লাগবে না, অসুবিধা নেই, ভয় পাও না। আচ্ছা, এবার দেখো পয়জনের অনুপাত। হ্যাঁ, পয়জনের অনুপাত জিনিসটা কি বলি, এটা বেসিক্যালি কি, মানে মনে করো তুমি যদি একটা জিনিসকে ধরো টান দাও, টান দিলে কি হবে, তার সাইড থেকে তার দৈর্ঘ্য মনে করো বৃদ্ধি পাচ্ছে, কিন্তু মাঝখান থেকে কিন্তু দৈর্ঘ্যটা কমে যাবে, যাবে না? মানে একটা বস্তুকে তুমি যখন টানো তার কিন্তু দুই ভাবে বিকৃতি হয়, একটা হচ্ছে দুই সাইড দিয়ে, আর একটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর। একটাকে বলে পার্শ্ব বিকৃতি, একটাকে বলে দৈর্ঘ্য বিকৃতি। এটা তো আছে পয়জন অনুপাত। হ্যাঁ, তো এই পয়জন অনুপাতের ক্ষেত্রে আমি এভাবে মনে রাখতাম, একটা পচা কথা দিয়ে মনে থাকতো না, তো তাই এটা দিয়ে মনে রাখতাম, বুঝছো? তো দেখো উপরে হচ্ছে পার্শ্ব বিকৃতি আর নিচে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, যেন পরীক্ষার হলে না ভুলা যায়, যেভাবে চাই আমরা সেভাবে মনে রাখতে পারি। ওকে, এই জিনিসটা একটু খেয়াল রাখবে। পয়জন অনুপাত তো মনে আছে তোমাদের, আছে না? ও তাহলে এটা ফাফা এক্সপ্লেন করলাম না, আচ্ছা রোজা থেকে কষ্ট হয়ে গেল। আচ্ছা, এবার আসো দেখো এখানে এই যে আমাদের পৃষ্ঠের ক্ষেত্রফল 1 একক বৃদ্ধি করতে কৃত কাজকে কি বলে? বারবার আমি বলতেছি, দেখো এই যে ক্ষেত্রফল 1 একক পরিবর্তন করতে যে কৃত কাজ লাগে তাকে কি বলে? পৃষ্ঠ শক্তি, পৃষ্ঠ শক্তি। আর যদি বলে একক দৈর্ঘ্যে কতটুকু বল প্রযুক্ত হয় তাকে কি বলে? পৃষ্ঠ টান। কি বলে? পৃষ্ঠ টান। এই পৃষ্ঠ টান পৃষ্ঠ শক্তি সমান কখন? পরম শূন্য তাপমাত্রায়। বাকি সকল ক্ষেত্রে কার মান বেশি? পৃষ্ঠ শক্তির মান বেশি। এই তো তোমরা বারবার পড়তে পড়তে দেখবে একসময় ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। আচ্ছা আসো দেখো, হুকের সূত্র কোনটা? আমরা জানি পীড়ন সমানুপাতিক বিকৃতি, পীড়ন আর বিকৃতি সমানুপাতিক, এটাও আমরা জানি। ওকে, তো এই রাশিটা দেখলে, এই গ্রাফটা দেখলে তোমরা দেখো এখন বুঝতে পারবা। এই যে দূরত্ব বনাম বেগ, চিন্তা করে দেখো যে আমি ওই যে বারবার বলতেছিলাম যে বৃষ্টির ফোঁটা একটা নির্দিষ্ট দূরত্ব থেকে পড়তে পড়তে একটা সময় এসে একদম কনস্ট্যান্ট বেগ হয়ে যাবে। এখানেও দেখো এই যে বেগ প্রথমে বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাওয়ার পর একটা পয়েন্টে এসে বেগ কিন্তু কনস্ট্যান্ট হয়ে গেছে, দেখো ধ্রুবক হয়ে সোজা সামনের দিকে চলে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের সেই প্রান্ত বেগের গ্রাফটা, যে প্রথমে বেগটা বৃদ্ধি পাবে, এরপর কনস্ট্যান্ট একটা বেগের সামনের দিকে আগাবে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের প্রান্ত বেগ। আচ্ছা, তাহলে প্রান্ত বেগের রাশিমালাটা আরেকবার একটু মনে করাই দিই। দেখো 2/9 ইটা, আর উপরে কি? r²g, উপরে হচ্ছে r²g। তার মানে সান্দ্রতাঙ্কের সাথে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, আর ব্যাসার্ধের সাথে সম্পর্ক হচ্ছে
বর্গের সমানুপাতিক, আর ঘনত্বের সাথেও আবার সমানুপাতিক, বুঝছো? ঘনত্বের সাথেও আবার সমানুপাতিক, ঠিক আছে? আচ্ছা আসো আমরা সামনের দিকে যাই। ওকে, আসো দেখো, এই যে দেখো পরের প্রশ্নেই চলে আসছে, দেখছো একটা জিনিস শিখে কত লাভ হয়ে গেল। প্রান্ত বেগের সাথে সান্দ্রতা গুণাঙ্কের সম্পর্ক কি? একটু আগে পড়লাম, ব্যস্তানুপাতিক। কেমন সম্পর্ক? ব্যস্তানুপাতিক। আর ব্যাসার্ধ বললে বর্গের সমানুপাতিক, ব্যাসার্ধ বললে বর্গের সমানুপাতিক। আচ্ছা এবার দেখো এই যে স্টোকসের সূত্র, ওই যে আমরা একটু আগে পড়ে আসলাম না, যে প্লবতার বিপরীতে একটা বল কাজ করে, যেটা আমরা মুখস্থ করছিলাম 6 পাই আর ইটা ভি, মনে পড়ে? 6 পাই আর ইটা ভি, 6 পাই আর ইটা ভি। ওকে, তাহলে দেখো এখানে এই যে আমাদের ইটা ভি আর, হ্যাঁ তিনটাই আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা এবার দেখো ভ্যান ডার ওয়ালস কার ক্ষেত্রে বিদ্যমান? সিলিকন পরমাণুর ক্ষেত্রে। মনে রাখবা সিলিকন যখন গ্যাসীয় অবস্থায় থাকে তখন তার মধ্যে ভ্যান ডার ওয়ালস বল থাকে। এটা আবার বিভিন্ন বইয়ে হচ্ছে অক্সিজেনটাও দেয়া আছে, আসলে সিলিকনে দাগায় যেহেতু এটা স্ট্রাকচারের বই আছে, ঠিক আছে? আচ্ছা তাহলে সিলিকন যখন গ্যাসীয় অবস্থায় থাকে তখন তার মধ্যে থাকে হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল। ওকে, এই দেখো সান্দ্রতা সহগের মাত্রা কি? একটু আগে আমরা করে আসলাম না, মনে পড়ে? যে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 1, শুরুতে কিন্তু আমরা দেখে আসছি যে সান্দ্রতার গুণাঙ্ক যেটাকে আমরা ইটা দিয়ে প্রকাশ করছিলাম, এটার ক্ষেত্রে দেখো যে আমাদের এই যে নাসিম -2 এবং মাত্রা হচ্ছে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 1। ওকে ভাই, এটা মুখস্থ জিনিস। প্রভাব গোলকের ব্যাসার্ধ কত? ডিরেক্ট মুখস্থ করে ফেলবা, 10 টু দি পাওয়ার মাইনাস 8 মিটার, 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। হ্যাঁ, এরকম গোল্লা গোল্লা থাকে, এগুলাকে বলে হচ্ছে প্রভাব গোলক, এরকম এরকম আর কি, বুঝছো? পরে শিখবো। আচ্ছা এবার দেখো, যেসব তরল কাচকে ভেজায় না তাদের স্পর্শকোণ কত? এখানে খেয়াল করো, না যদি ভেজায়, বুঝছো, তখন আসলে পারদের কথা বলছে। কারণ দেখো একটা কাচের গ্লাসে পারদ থাকে এইভাবে উত্তল ভাবে, মানে ও আসলে ভেজাচ্ছে না। যদি ভেজাইতো তাহলে এটা অবতল থাকতো, মানে সূক্ষ্মকোণ হইতো। তাহলে দেখো ভেজায় না, তার মানে তার স্পর্শকোণ কেমন হবে? স্থূলকোণ। কেমন হবে? স্থূলকোণ। স্থূলকোণ, স্থূলকোণ মানে হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড়। তাহলে যদি বলতো ভেজাবে কখন? সূক্ষ্মকোণ হলে, মানে 90 ডিগ্রির চেয়ে কম হলে। বুঝতে পারছো? আচ্ছা আসলে সামনের দিকে যাই। ওকে ওকে ওকে, এই বেশি গেল। আচ্ছা ভাইয়া এটা দেখো, এটার সাথে আমরা একটু ওই শ্বসনের অধ্যায় করে ফেলবো। দেখো বলতেছে কি যে পানিতে যদি কিছু ডিটারজেন্ট মিশানো হয় তখন পৃষ্ঠটা কি হয়? লেখা তো আছে হ্রাস পায়। বেসিক জিনিসটা একটু বলি। দেখো আমরা যখন কাপড় চোপড় মনে করো পরিষ্কার করি, দেখবা পানি গরম করে নিলে কিন্তু কাপড় আরো ভালো পরিষ্কার হয়। কাপড় কি নিজেদের কাঁচা লাগে নাকি মা বাবা কেচে দেয়? নিজেদের তো কাঁচা লাগে। আমিও তো যখন কলেজে বাইরে গেলাম প্রথমে 18 সালে, আমার সে অনেক অনেক কোটি কোটি বছর আগের কথা। 18 সালে কি তোমরা হইছো তখন? আমি তো সেই সময় থেকে আর কি নিজের কাপড় চোপড় নিজের কাঁচা লাগে, বুঝছো? কলেজে থাকতাম, কত কষ্টের জীবন। ওকে শোনো ভাই, আমরা তো পড়ছি যে আমাদের লাংসের মধ্যে অ্যালভিওলাসের মধ্যে যে সারফেক্টেন্ট থাকে, তোমরা পড়েছো না? 23 সপ্তাহ থেকে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়। এই সারফেক্টেন্ট কি জাতীয় পদার্থ? ডিটারজেন্ট জাতীয় পদার্থ, তাই না? এবং এটা কি করে? আমাদের ফুসফুসের পৃষ্ঠটান কমায় নাকি বাড়ায়? কমায়। পৃষ্ঠটান কিন্তু কমায়। পৃষ্ঠটান যদি না কমতো তাহলে কিন্তু লাংস একদম বের হওয়ার সাথে সাথে একদম পড়ে যাইতো, বুঝছো? ধাম করে। তোমরা একটা রোগের নাম পড়ছো না, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। মানে কোনো বাচ্চা যদি নর্মালি ধরো তোমার 6 মাসের আগে হয়েছে বা 23 সপ্তাহের আগে যদি হয়ে থাকে, তখন কিন্তু তার লাংসটা ওইভাবে, মানে সারফেক্টেন্টই তো নাই, তো সারফেক্টেন্ট না থাকলে তার লাংসটা একদম বাতাস পাওয়ার সাথে সাথেই কলাপস করবে আর কি, বাঁচানো যাবে না, ঠিক আছে? তাহলে সারফেক্টেন্ট বা ডিটারজেন্টের কাজ কি? পৃষ্ঠটানকে কমানো, পৃষ্ঠটানকে কমানো। হ্যাঁ, এবং ওই গরম পানিতে পানি কেন, ওই কাপড় কেন ভালো পরিষ্কার হয়? কারণ পৃষ্ঠটানের মানটা গরম পানিতে কমে যায়, বুঝছো? বা সান্দ্রতার মানটা কমে যায়। সো ওই ময়লার সাথে কাপড়ের যে বন্ডিংটা থাকে ওইটা দুর্বল হয়ে যায়। বেসিক সায়েন্স। ওকে আসো সামনের দিকে যাই। এখানে দেখো এই যে পৃষ্ঠটানের একক কি? আমরা বারবার পড়ে আসছি, পৃষ্ঠটানের একক হচ্ছে নিউটন পার মিটার। কি বলো, পৃষ্ঠটানের একক কি? নিউটন পার মিটার। পৃষ্ঠ শক্তির একক কি? ওটাও কিন্তু সেম, নিউটন পার মিটার। পৃষ্ঠ শক্তির একক কি? নিউটন পার মিটার। তাহলে পৃষ্ঠ টান বলুক, পৃষ্ঠ শক্তি বলুক, স্প্রিং ধ্রুবক বলুক, কি বলবা? নিউটন পার মিটার। আর টর্কের একক কি? নিউটন মিটার। নাকি এইটা? না, টর্কের একক কিন্তু নিউটন মিটার। টর্কের একক কি? নিউটন মিটার। আচ্ছা এবার আসো সামনের দিকে যাই, সামনের দিকে যাই, সামনের দিকে যাই। আচ্ছা এখানে দেখো অসহ পীড়ন কার উপর নির্ভর করে? মনে রাখবা অসহ পীড়ন নির্ভর করে উপাদান এবং তাপমাত্রার উপর, ওই আপেক্ষিক রোধের মতো সম্পর্ক। হ্যাঁ, তাহলে অসহ পীড়ন নির্ভর করে উপাদানের উপর। এখান থেকে আর কিছু জানতে চাই না। এইখানে দেখো শুরুতে আমি বললাম যে কেন আমাদের বাবলগুলো গোল গোল হচ্ছে। এই যে ছোট ছোট তরল বিন্দু কেন গোলাকার হচ্ছে? কারণ হচ্ছে পৃষ্ঠটান। কারণ কি? ঠিক আছে। আচ্ছা এবার দেখো, আসো আসো সামনের দিকে যাই। এই যে দেখো প্রান্ত বেগের রাশিমালার সাথে আর এর কি সম্পর্ক? আমরা একটু আগে পড়ে আসছি না, 2/9 ইটা আর উপরে ছিল r²
জি, তাই না? তাহলে এই যে আর এর সাথে সম্পর্ক কেমন? বর্গের সমানুপাতিক। কেমন সম্পর্ক বলো? বর্গের সমানুপাতিক। এখন একটু ইজি লাগতেছে না? এরপর দেখবা আস্তে আস্তে আরো বেশি ইজি লাগবে। এই যে একবার পড়লা, এরপর আস্তে আস্তে আরো বেশি পড়বা। এই দেখো পয়সনের অনুপাত তো আমরা জানি পা দ। তাহলে দেখো পার্শ্ব হচ্ছে 0.0 এই যে 00 এবং এখানে আছে হচ্ছে একটা 0। হ্যাঁ, তাহলে যে ভাগ করে দিলে আমাদের 0.1 চলে আসলো। ওকে, এই আচ্ছা দেখো এই যে সবসময় ধ্রুবক থাকে দুইটা জিনিস, একটা হচ্ছে আমাদের ইয়ং এর গুণাঙ্ক আর একটা হচ্ছে পয়সনের অনুপাত। এই জন্য আমাদের 1 আর 2 হচ্ছে आंसर। আচ্ছা আসো সামনের দিকে যাই। এখানে মনে হয় আর তেমন ওইরকম ম্যাথ নাই। হ্যাঁ ঠিক আছে, আসো। এই যে দেখো শুরুতেই তোমাকে আমি শক্তির কথা বলছিলাম যে আমাদের দুইটা শক্তি ছিল, একটা হচ্ছে যদি বলে মোট শক্তি কত, তাহলে আমরা সূত্র বলছিলাম হাফ ইনটু বল ইনটু দৈর্ঘ্যের পরিবর্তন যেটা হচ্ছে সেটা। আর যদি একক আয়তনের কথা বলে তখন কিন্তু হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি। ঠিক, ওকে। সো দেখো এখানে ওই যে আমরা যদি রাশিমালাটা একটু বের করার চেষ্টা করি, দেখো যে আমরা এই যে পীড়ন সমান আসলে কি লিখতে পারি, মানে আমরা জানি যে স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে হচ্ছে পীড়ন বাই বিকৃতি। তাহলে পীড়ন ইকুয়াল আমরা লিখতে পারি এই যে স্থিতিস্থাপক গুণাঙ্ক ইনটু বিকৃতি। পারি কিনা? পারি তো। তাহলে সেটা এখানে লিখছি যে স্থিতিস্থাপক গুণাঙ্ক ইনটু বিকৃতি, আর আগে থেকে একটা বিকৃতি ছিল। তাহলে দেখো এই যে বিকৃতির হয়ে গেল স্কয়ার আর হাফ ইনটু ওয়াই। হ্যাঁ, এটা জাস্ট একটা ফরম্যাটে নিয়ে আসতে বলছে আর কি ওরা, বুঝছো? তাহলে দেখো এই যে হাফ ইনটু ওয়াই আর এখানে এটা হচ্ছে আমাদের সেই বিকৃতি, বিকৃতির স্কয়ার। বুঝছো না? বুঝছো? বিকৃতির একক কি ভাইয়া? নিউটন পার মিটার নাকি? নেই, একক নেই, তাই তো। আচ্ছা পীড়নের একক কি? নিউটন পার মিটার স্কয়ার। স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি? নিউটন পার মিটার স্কয়ার। পীড়নের একক যেটা সেটাই তো। ঠিক আছে, ওকে। এই দেখো এই দেখো এই দেখো মধু, দেখো স্পর্শকোণ যদি 90 ডিগ্রির বেশি হয় তখন আমাদের পৃষ্ঠ কেমন হবে? একটু আগে আমরা পড়ে আসলাম না যে 90 ডিগ্রি বেশি মানে হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণ হলে কেমন হবে? উত্তল হবে, তাই না? তাহলে হবে উত্তল পাদের ক্ষেত্রে। আর যদি পানি হইতো তখন কেমন হতো? অবতল। ঠিক আছে। আচ্ছা এবার দেখো পৃষ্ঠটার মাত্রা সমীকরণ কি? সেম জিনিস আমরা যদি আরেকবার একটু করি যে আমরা দেখো f ডিভাইডেড বাই l, তাহলে f এর ক্ষেত্রে আমাদের মাত্রা t ইনভার্স 2, এটাকে যদি আমরা l দিয়ে ভাগ করে দিই তাহলে কি থাকে দেখো mt ইনভার্স 2। সহজ জিনিস, পারবে? ওকে ঠিক আছে, আসো সামনের দিকে যাই। এগুলো নিয়ে আর কথাই বলতে চাই না। ওকে নিচে আসো। ও এটা দেখো বহুপদী যেগুলো আসলে সলভ করার মতো ওগুলো আমি সলভ করে দিচ্ছি। হ্যাঁ, যেগুলো তোমার বাসায় গিয়ে পড়তে হবে সেগুলো দেখো। এখানে তোমার তিনটা তার আছে, বুঝছো? একই মানের চাপ দেওয়া হয়েছে কিন্তু এক একজনের দৈর্ঘ্য বৃদ্ধি এক এক রকম, কারো 5%, কারো 2%, কারো আবার 1%। এখন চিন্তা করলেই বোঝা যায় না ভাই যে যার পরিবর্তন হয়েছে কম অবশ্যই তার ইয়ং এর গুণাঙ্কের মানটা হবে বেশি, তাই না? বলো বেশি। এজন্য দেখো যে সি এর ক্ষেত্রে সি গুণাঙ্কের মানটা বেশি, তারপর বি, তারপর হচ্ছে এ। ঠিক আছে। আর সেকেন্ড আরেকটা প্রশ্ন করেছে ওরা যে বি, বি এর ক্ষেত্রে ওদের বিকৃতিটা কতটুকু। তো দেখো এখানে পরিবর্তন হয়েছে 2%, তাহলে 2% মানে হচ্ছে 2/100 মানে 0.02। বোঝা গেল? সহজ, একদম সহজ জিনিস। আচ্ছা আসো আমরা তাহলে সামনের দিকে যাই। এরপরেরটা আবার একটু ঝামেলা তো এই জন্য আমি করিনি। ওকে, তাহলে যেগুলা তোমাদের মেডিকেলের জন্য লাগবে আমি শুধু সেগুলাই দেখাচ্ছি, সেগুলাই বারবার করবা। এখানে দেখো এই যে ইয়ং এর গুণাঙ্ক দৃঢ়তার গুণাঙ্কের 2.6 গুণ হলে পয়সনের অনুপাত কত? এটা মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই, মুখস্থ করা একমাত্র ভরসা, কারণ এটা সূত্র অনেক ঝামেলা, ওই সূত্রের মধ্যে চাই না তোমরা যাও। এর মানটা একটু মুখস্থ করে ফেলবা 0.3। ঠিক আছে 0.3। হ্যাঁ আচ্ছা এখানে দেখো এই যে দুইটা স্প্রিং কে শ্রেণীতে সংযোগ করা হলো। হ্যাঁ ভাই শুনো, স্প্রিং এর শ্রেণী মানে হচ্ছে রোধের সমান্তরাল। কি বললাম? স্প্রিং এর শ্রেণী সমবায় মানে হচ্ছে রোধের সমান্তরাল। এবং আমরা আগের দিন, ও তোমরা তো ছিল না চলতরিতে সলভের সময়, আমরা কিন্তু আমার কাছে এরকম দুইটা রাশি দেয়া আছে, বুঝছো তো? 1/r 1/r এরকম না করে তোমার কাছে যদি দুইটা রোধ থাকে তাহলে তুমি কি করবা? গুণ করবা আর নিচে যোগ করে দিবা। এটা করলে দেখবা হচ্ছে কি অ্যান্সার চলে আসে। হ্যাঁ, তাহলে এখানে খেয়াল করে দেখো যে আমাদের দুইটা ধ্রুবক ছিল, তাহলে উপরে আমরা গুণ করলাম আর নিচে যোগ করে দিলাম। ওকে, তাহলে এখান থেকে জাস্ট মনে রাখার জিনিস এটাই যে স্প্রিং এর শ্রেণী সমবায় মানে রোধের সমান্তরাল। রোধেরটা তো সবার এমনিতেই মনে থাকে, ধারক বললে তখনও কিন্তু সেম, তাই না? মানে ধারক আর স্প্রিং হচ্ছে সেম টাইপের, শ্রেণী হলে রোধের সমান্তরাল। মনে থাকবে? ঠিক আছে, ওকে আসো। আচ্ছা এবার আসো এখানে দেখো এই যে আমাদের অসপীড়নের মান দেয়া আছে, f/a করলে মান চলে আসবে। এটা নিয়ে আর কথা বলতে চাই না। এটা একটা নতুন সূত্র, বুঝছো? রেনল্ডের সংখ্যা, এই যে রেনল্ডের সংখ্যা। হ্যাঁ
একটু মুখস্থ করতে হয়, বুঝছো? মানে যদি মনে না থাকে এইভাবে মনে রাখতে পারো। দেখো ভি রো আর, তো এটা কিভাবে পড়বা? ভ্যাপর। ভ্যাপর মানে কি? জলীয় বাষ্প। হ্যাঁ, মানে যদি ইনকেস মনে না থাকে তাহলে এইভাবে একটু চেহারা দেখে মনে রাখবে। দেখো ভ্যাপর ডিভাইডেড বাই এটা, ঠিক আছে? মানে যদি রো ভি আর মনে না থাকে, আর যদি মনে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। তাহলে এটা হচ্ছে আমাদের রেনল্ডের সংখ্যা। হ্যাঁ, এই এমসিকিউ গুলো আসলে এখন পড়ার ফায়দা কি? এখন পড়ার ফায়দা হচ্ছে অ্যাডমিশনে গিয়ে তোমার আর কান্নাকাটি করা লাগবে না। অ্যাডমিশনে আমাদের শর্টের বাইরে অনেকগুলো অধ্যায় আছে, তরঙ্গ আছে, পড়ছো? ওইভাবে তো পড়া নাই। তো এই কিছু বড় বড় চ্যাপ্টার আছে যেগুলো পড়তে আমাদের কষ্ট হবে, যেমন এর ওই লাস্ট পার্টটা খুব ঝামেলার। এই জন্য তোমাদের এই যে আজকে একটু ধারণা হইলো, এরপর তোমরা যখন অ্যাডমিশনে গিয়ে পড়বা তখন দেখবা অনেক সহজ লাগবে জিনিসগুলো। হ্যাঁ, সো ওই ওই পুশটাই আসলে দরকার, যে আমার আগে থেকে মোটামুটি পড়া আছে। তোমাদের এখন এই অনুশীলনীগুলো সলভ করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে অ্যাডমিশনের সময়কে আমরা যেন আগে থাকি। হ্যাঁ, যে ওই সময় যেন আমাদের কষ্ট না হয়। আর একটা জিনিস যতবার পড়া হয় তত কিন্তু ভালো মনে থাকে। অ্যাডমিশনে গিয়ে নতুন নতুন পড়লে তখন কিন্তু আর ওইভাবে আসলে মনে থাকে না। ঠিক আছে জিনাত? ওকে, তাহলে ভ্যাপর যদি মনে না থাকে, যদি মনে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, খুবই সুখ সংবাদ। আসো আমরা তাহলে সামনের দিকে যাই। দেখো এখানে দেখো রেনল্ডের সংখ্যার মাত্রা কি? ভাইয়া সংখ্যার কি জীবনেও থাকে? থাকে বলো? থাকে? থাকে না। তাহলে রেনল্ডের সংখ্যার মাত্রা নাই, এই জন্য দেখো সবগুলোর মাথার উপরে জিরো। আচ্ছা, পীড়নের একক কি? আমরা জানি পীড়নের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। নিউটন মিটার এটা কিসের একক? নিউটন মিটার টর্কের একক, তাই না? নিউটন পার মিটার এটা কিসের একক? পৃষ্ঠ টান, পৃষ্ঠ শক্তি, পৃষ্ঠ টান, পৃষ্ঠ শক্তি। ঠিক আছে, আবার স্প্রিং ধ্রুবকও কিন্তু হয়, হয় না? হয়। আচ্ছা, এখানে দেখো যে কোন তথ্যটা সঠিক নয়, বিভিন্ন লেখা আছে। এই যে লাস্টের মাত্রাটা আর কি একটু ভুল করছে ওরা। এল ইনভার্স 1 হওয়ার কথা ছিল, কিন্তু এল ইনভার্স 2 হয়ে গেছে। ঠিক আছে, করে দিব? আচ্ছা ঠিক আছে, না আমার শান্ত ভাই বলেছে করে দিতে হবে, তাই করে দিতে হবে। দেখো এখানে কি, এখানে যে ওয়াই এর মাত্রা, ওয়াই এর মাত্রা মানেই তো পীড়নের মাত্রা, তাই না? তো পীড়ন তো ছিল কি? বল বাই ক্ষেত্রফল, তাই না? তাহলে বলের মাত্রা ছিল এম এল টি ইনভার্স 2 আর ক্ষেত্রফল ছিল এল স্কয়ার। তাহলে এই যে কাটাকাটি করলে উপর একটা এল, মানে নিচে একটা এল থাকে আর কি, বুঝছো? মানে এল ইনভার্স 1 হয়। তাহলে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। হ্যাঁ, সো এখানে যে এল ইনভার্স 2 দিয়ে দিয়েছে, বলছি যে এটা ভুল আসলে। ওকে, আচ্ছা এবার আসো দেখো সান্দ্রতার ক্ষেত্রে চাপের প্রভাব। শোনো ভাইয়া, 3 নাম্বারটা ঠিক আছে, ওখানে বলছে সঠিক নয়, খেয়াল করো নি বোধহয় কোন তথ্যটা সঠিক নয়, এই জন্যই কিন্তু আমরা ডি দাগাইছি। হ্যাঁ, যে ওটা ঠিক নাই, তা বাদে সবগুলো ঠিক আছে। ওকে, এখানে দেখো যে তাপমাত্রা চাপের এই সঠিক নয়, এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে ইউজ হওয়ার চেষ্টা করবা, বুঝছো? আমার নিজেরও স্টুডেন্ট থাকা অবস্থায় ভুল হইতো, এই জন্য বারবার বলি আগে প্রশ্নটা 2 বার পড়বা, পরে দেখবা যে আসলে সঠিক চাচ্ছে নাকি সঠিক নয়। ওকে, তাহলে দেখো যে চাপের প্রভাবের ক্ষেত্রে কোনটা সঠিক নয়, এখানে একটু মনে রাখবা। দেখো তরল, মনে করো অনেকগুলা তরল পদার্থ যারা মনে করো একসাথে থাকে, বুঝছো, বিভিন্ন অসৎ কর্মকাণ্ড করে, তাদেরকে তুমি যদি চাপ দিয়ে এক জায়গায় করো তখন কিন্তু তারা তাদের সাথে আরো আষ্টে পিষ্টে বসবে, ঠিক কিনা? তাহলে তখন সান্দ্রতার মানটা বৃদ্ধি পাবে। তাহলে এটা একটু মনে রাখবা যে তরলের ক্ষেত্রে যদি আমরা চাপ বৃদ্ধি করি তখন আমাদের সান্দ্রতা বৃদ্ধি পায়, সান্দ্রতা বৃদ্ধি পায়। তাপমাত্রার কথা কি বলছিলাম? তাপমাত্রা বাড়ালে তরলের সান্দ্রতা হ্রাস পায়, তরলের সান্দ্রতা হ্রাস পায়, গ্যাসের ক্ষেত্রে বৃদ্ধি পায়। আর চাপের কথা কি বললাম? যে চাপের ক্ষেত্রে তরলে বৃদ্ধি পায়, যে বললাম চাপ দিলে তখন আরো তো সবাই একসাথে হয়ে গেল, তখন আরো সান্দ্রতা বেশি। কিন্তু গ্যাসের ক্ষেত্রে মনে রাখবা যে সান্দ্রতা চাপের উপর নির্ভর করে না। কি বললাম? গ্যাসের ক্ষেত্রে সান্দ্রতাঙ্ক চাপের উপর নির্ভর করে না, নির্ভর করে না। এই জন্য বলেছে কোনটা সঠিক নয়, তাই সান্দ্রতাঙ্ক চাপের উপর নির্ভরশীল। এটা আসলে একটা ডাহা মিথ্যা কথা, কারণ চাপের উপর আসলে নির্ভর করে না। মনে থাকবে? পারবে এলমান? ঠিক আছে, আসলে সামনের দিকে যাই। ওকে, আচ্ছা এরপরে দেখো এই যে ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক হাবিজাবি একই কথা। তো কেন কারো ইয়ং এর গুণাঙ্ক একই হবে? যখন তাদের উপাদান একই, ধরো দুইটাই তামার তার, তখন তাদের ইয়ং এর গুণাঙ্ক একই হবে। এই দেখো পানির পৃষ্ঠটান দেয়া আছে, বলছে তার পৃষ্ঠ শক্তির মান কত। আমরা তো আগে থেকেই জানি যে পৃষ্ঠটান আর পৃষ্ঠ শক্তি আসলে সেম, তাহলে এখানে 0.06। একবার একটু থিওরিটা পড়ে ফেললে তখন আস্তে আস্তে সহজ লাগে, নাকি লাগে না? নাজিফা নাবিলা, সহজ লাগে না কঠিন লাগে? সহজ, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, খুব খুশি হলাম। আচ্ছা, এই যে আমার প্রিয় প্রশ্ন, পানির ফোঁটা দেখো কতবার আসছে। তোমরা তো জিনিসের দাম না দেখছো, এই জিনিস বইটাও আসছে, দেখছো? এই যে দেখো তলটান বা পৃষ্ঠটানের জন্য দেখো, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এখানে খেয়াল করো এই যে আমাদের সান্দ্র বলের মান আমরা আগে পড়ে আসছি 6 পাই আর ইটা ভি, তাই না? স্টোকসের সূত্র যেটা 6 পাই আর ইটা ভি। পাস্ট না কোনটা জানতে চাচ্ছ? পাবনা মেবি না,
পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, পাবনা আছে না? পোস্টু, পটুয়াখালী হইতে পারে, পটুয়াখালী, হ্যাঁ পোস্টু মনে হয় এটা না, পোস্টু। তারপরে একটা আছে বসুমরস্তু, জানি না এটার নাম এখন মনে হয় চেঞ্জ হয়ে যাবে, একটা কথা না, গোপালগঞ্জ আর কি। তারপরে আরো কি আছে, হস্তু, হাজি দানেশ, ঠিক আছে ওকে। জাস্ট, জাস্ট আমার বাড়ির পাশে, তোমরা জাস্টে গেলে তখন আমার সাথে যোগাযোগ করবে। ওকে, তাহলে দেখো এই যে আমাদের সান্দ্রতার গুণাঙ্কের আমরা সূত্র পরে আসছি যে এফ সমানুপাতিক আর এবং এফ সমানুপাতিক ভি। হ্যাঁ, তাহলে যে দেখো 6 পাই আর ইটা ভি, 6 পাই আর ইটা ভি, হ্যাঁ আমরা পরে আসছি আগে যে আর এবং ভি দুইটার সাথে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। আসো এই দেখো অসভার, হ্যাঁ অসভার এটা কিন্তু শুধু উপাদানের উপর নির্ভর করে, একটু আগে পড়লাম না, অসপীড়ন নির্ভর করে কার উপর? উপাদানের উপর। কার উপর? উপাদানের উপর। তাহলে তুমি কেটে দুই টুকরা করলেও তো সমস্যা নেই, উপাদান তো চেঞ্জ হচ্ছে না, হচ্ছে হচ্ছে না, তাহলে একই থাকবে, পূর্বে সমান থাকবে। ঠিক আছে ওকে, আসো দেখি, খেয়ে দেখি কেমন লাগে। আচ্ছা এই ফেসবুকে কিছুদিন পর পর এক একজন আসে, আগে একটা মোটামুটি বাচ্চা ছিল সারাদিন খাইতো আর বলতো খেয়ে দেখি কেমন লাগে, তোমরা দেখছো? এখন আবার আরেক মামা তরমুজ বিক্রি করে সারাদিন। আমি মনে হয় সবগুলা রিলস দেখি বুঝছো, মানে সেই এক্সাইটিং লাগে যে তরমুজ থেকে আসলে লাল হবে নাকি হবে না, আসলে কি মধু হবে নাকি হবে না। একটা মামারটা খুব জোস, উনি হচ্ছে ফায়ার সার্ভিস কল দেয়, বলে ফায়ার সার্ভিসে কল দেন, ফায়ার সার্ভিসে কল দেন, এরপর খুলে দেখে সাদা। দেখছো? একটা হাসি দিচ্ছে মামা, দেখি মন ভালো লাগে। কোন রাশিটা মাত্রাবিহীন? আমরা জানি বিকৃতির কোনো মাত্রা বা একক নাই। আচ্ছা, এখানে যে ইয়ং এর গুণাঙ্কের মানটান দেয়া আছে এগুলো একটু পড়ো। এই আয়তন গুণাঙ্কের অপর নাম কি? আমরা একদম অধ্যায় শুরুতে পড়ছিলাম যে আয়তন গুণাঙ্কের অপর নাম হচ্ছে অসংনম্যতা, যদি বিপরীত রাশি সংনম্যতা, সংনম্যতা, ঠিক আছে। আচ্ছা আমাদের প্রায় শেষ অধ্যায় বুঝছো, ভয় পাও না তোমরা, এই তো প্রায় শেষ আলহামদুলিল্লাহ, আমাদের প্রায় শেষ। আর মনে হয় এখানে কি প্রশ্ন আছে দেখি তো, নাই। ওকে